নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রতিদিন আমরা সন্ধ্যে 7টায় ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখি বাংলার যে গুরুত্বপূর্ণ খবর হয়েছে সেই ইস্যুগুলোর দিকে নজর রেখে আমরা আলোচনা করি এবং আজকেও তার ব্যতিক্রম নয়। বেঙ্গল লাইনের আজ প্রথম ইস্যু চাকরি বাতিল, জেলায় জেলায় চাকরি বাতিল, মাথায় বাজ স্কুল কর্তৃপক্ষের। এক লহমায় চাকরি হারালেন বহু শিক্ষক। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু আজ নদিয়া চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠে চাকরি হারা 7 জন বিপাকের স্কুল। বেঙ্গল লাইনের আজ তৃতীয় ইস্যু বীরভূম কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে চাকরি হারা 4 জন শিক্ষক। বেঙ্গল লাইনের আজ যে পরবর্তী ইস্যু কোচবিহার চাকরি বাতিলে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা, ধুন্ধুমার পরিস্থিতি। শেষ ইস্যু বোলপুরের নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে গ্রেফতার 2। বেঙ্গল লাইনের আজ যে প্রথম ইস্যুর দিকে আমরা নজর রাখব। কেউ চোখের জল আটকাতে পারছেন না, আর কেউ ভেবেই পাচ্ছেন না যে কি হয়ে গেল। আপনারা জানেন যে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও স্কুলে গিয়েছিলেন শিক্ষক অশিক্ষক কর্মীরা, কিন্তু এসএসসির 2016 পুরো প্যানেলই বাতিল করে দিল সর্বোচ্চ আদালত। আর তারপরেই টিচার্স রুমে কান্নার রোল। কেউ কাঁদছেন আর কেউ ভেবেই পাচ্ছেন না যে কিভাবে তার সংসার চলবে, কিভাবে তার পরিবারকে চালাবেন তিনি। আর এদিকে শিক্ষা ব্যবস্থায় একেবারে তীব্র সংকট তৈরি হয়েছে। আমরা জানি যে সরকারি স্কুলগুলোতে কিন্তু এমনি শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সংখ্যা অনেকাংশেই কম। সুপ্রিম রায়ে আরও সংকট কিন্তু তীব্র হলো। সেখানে স্কুল এবার চলবে কি করে? চাকরি হারিয়ে যেমন দিশেহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা, তেমনভাবেই স্কুল চালাবেন কি করে প্রধান শিক্ষকরা, তা নিয়েই কিন্তু কার্যত আশঙ্কায় রয়েছেন তারা। সুপ্রিম রায় দিশেহারা একদিকে শিক্ষক অশিক্ষক কর্মীরা, আর শুধুমাত্র তো শিক্ষকরা নয়, এই সুপ্রিম রায়ে আপনারা জানেন যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদেরও চাকরি বাতিল হয়ে গিয়েছে। অর্থাৎ এখন স্কুলের দৈনন্দিন কাজকর্ম কিভাবে চলবে তা নিয়েও কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে। প্রধান শিক্ষকরা কিভাবে স্কুল চালাবেন, কি হবে ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ, অথই জলে একেবারে বলা যেতে পারে। রাজ্যের বিভিন্ন স্কুল, জেলার বিভিন্ন স্কুলের ছবি যে উঠে আসছে, শিক্ষক শিক্ষিকারা নেই বলে স্কুল চালানো একেবারে এখন দায় হয়ে পড়েছে প্রধান শিক্ষকদের কাছে। তারা ভাবছেন যে কিভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যাবেন। সুপ্রিম কোর্টের বিচারপতির কলমের খোঁচায় অযোগ্য বলে বিবেচিত হয়েছেন অশিক্ষক কর্মীরাও। তাই স্কুলের দৈনন্দিন কাজকর্ম চালাবেন কি করে প্রধান শিক্ষকরা, তা নিয়েও কিন্তু হাহাকার পড়ে গেছে সর্বত্র। এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা কারা দেখবেন তা নিয়েও কিন্তু যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। অর্থাৎ একদিকে চোখের জল আটকানো যাচ্ছে না, টিচার্স রুমে কান্নার রোল, চাকরি হারিয়ে একেবারে দিশেহারা অবস্থা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা, এই স্কুল চালানো যাবে কিভাবে তা নিয়ে কিন্তু কার্যত দিশেহারা হয়ে পড়ছেন স্কুলের সব প্রধান শিক্ষকরা। তাদের মাথায় একেবারে হাত, তারা কিভাবে স্কুল চালাবেন। ছোট ছোট স্কুল ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যৎই বা কী হবে। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ 24 পরগনার কৃষ্ণচন্দ্রপুরের প্রধান শিক্ষক চন্দন মাইতি, এবং এরই পাশাপাশি রয়েছেন আমাদের সঙ্গে অঙ্গিনা বড় ইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চক্রবর্তী রয়। দুজনকেই আমি স্বাগত জানাবো নিউজ টাইমের স্টুডিওতে। চন্দনবাবু, প্রথমেই জানতে চাইব যে সুপ্রিম রায়ে কার্যত দিশেহারা অবস্থা, আমরা গতকাল থেকেই তা দেখেছি, বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখিয়েছি যে জেলার বিভিন্ন স্কুলগুলোর কি অবস্থা। একেতেই সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং অশিক্ষক কর্মীর সংখ্যা অনেকাংশেই কম, তারপরে এই সুপ্রিম রায়ে কি অবস্থা এখন চন্দনবাবু? আমরা একেবারে স্কুলগুলো দুর্বিপাকে পড়লাম, আকাশ থেকে বাজ ভেঙে পড়ার মতো। আমাদের স্কুলে 54 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, তার মধ্যে 8 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম শীর্ষ আদালতের রায়ে, সুপ্রিম কোর্টের রায়ে তারা চাকরিহারা হলেন। এবং এমন একটা দিনে যখন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে 5ম থেকে 10ম শ্রেণীর জন্য,
দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ যারা হবে তাদের পঠন পাঠন শুরু হয়েছে। তারা তাদের ডিউটিতে ছিলেন, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা খবর পান আমরা একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা, তারা মূর্ছা যাওয়ার মতো অবস্থা, তাদের সান্ত্বনা দেওয়া, ওদিকে পরীক্ষা নেওয়া, এবং এই অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে। এমন একটা অবস্থা যে আসতে পারে, গত 1 বছর আগে হাইকোর্টের রায়ে কিন্তু এরকমই একটা ধাক্কা ছিল। তারপরে সেটা 1টা বছর সময় পাওয়া গিয়েছিল। এই যোগ্য অযোগ্যদের যে তালিকা তা পরিষ্কার করে সুপ্রিম কোর্ট তার রায়ে বলছে সেভাবে তাদের কাছে তথ্য ছিল না থাকার ফলে আমরা এই যারা যোগ্য সত্যি সত্যি যারা এরকম দেখা গেছে, আমরা পড়াচ্ছি গত 6 বছর ধরে, 5-6 বছর ধরে তারা আমাদের সঙ্গে একসঙ্গে পড়ানোর মধ্যে থেকেছেন, তাদের আচার ব্যবহারে কোথাও মনে হয়নি, পড়ানোতে কোথাও মনে হয়নি তারা অযোগ্য। কেউ কেউ একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করা, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, যোগ্যতার সঙ্গে পড়াচ্ছেন। এই 8 জন শিক্ষকের 7 জনই বিজ্ঞান বিভাগের। আমরা স্কুল চালাবো কি করে? কাকে দিয়ে খাতা দেখাবো? প্রতিদিন 40টা করে ক্লাস ওরা নিত, এবং শনিবার দিন প্রায় 24-25টা ক্লাস। কাকে দিয়ে করানো হবে? কিভাবে আমরা চালাবো? এর জন্য কি পরিকল্পনা শিক্ষা দপ্তর করতে পারতো না? আগাম সতর্কতা নিতে পারতো না? যোগ্যদের রক্ষার জন্য শিক্ষা দপ্তর, সরকার লড়াই করতে পারতো না? একেবারে মুড়ি মুড়কিকে একসঙ্গে করতে গিয়ে তারা সবাইকে, কাউকে হারাবো না, এই মানসিকতাটা যোগ্য অযোগ্যের মধ্যে ডিফারেন্স তৈরি করে যে কাজটা করতে পারতো, সুপ্রিম কোর্টকে বোঝাতে পারতো, সে জায়গায় তারা ব্যর্থ হয়েছে। ওই এখন যে অবস্থা, এর দায় রাজ্য সরকার এড়াতে পারে না। আমরা বাবু আপনার কাছে যে প্রশ্ন রাখবো একই প্রশ্ন হবে আমার, সেখানে যে পঠন পাঠন এই মুহূর্তে কি অবস্থা? মানে আপনাদের স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা ছিল এবং এখন বর্তমানে কি সংখ্যা দাঁড়িয়েছে, এবং আগে কি রকম ছিল, এবং সমস্যাটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়ালো? শুনতে পাচ্ছেন? কমলবাবু, আমার কথা শোনা যাচ্ছে? বেশ, চন্দনবাবু, আপনি যেটা বলছিলেন যে আগে এরকম কোনো সতর্কতা ছিল না, সেখানে দাঁড়িয়ে একেবারে বলা যেতে পারে যে স্কুল মানে চালানো যাবে কি করে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমার কাছে তাই। আমরা এই যে খাতাগুলো কে দেখবে? এই ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে। তার কি কোনো বিকল্প ব্যবস্থা করেছে? এদের রাখার জন্য কি সরকার প্রথম থেকে অবস্থান নিতে পারতো না? যে অযোগ্যদের তালিকা সিবিআই দিয়েছে, এসএসসি বলছে তারা দিয়েছে, তাহলে এদের থেকে সেই বাদ দেওয়ার জন্য সেই সওয়ালটা কি করেছিল? তারা সবাইকে রাখতে চেয়েছে, যার জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করে বাঁচাতে চেষ্টা করেছে। এই অবৈধকে তো বাঁচাতে পারে না, কোনো সরকারই পারে না, আইন তো পারেই না। সরকার বলে আমরা মানবিক, আমরা সহানুভূতির সঙ্গে দেখছি, কিন্তু যারা করাপ্টেড ওয়েতে চাকরি পেয়েছে তাদের জন্য লড়াইটা কেন সরকার করতে যাবে? সংকট তৈরি হয়েছে একেবারে। এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো সভা আজ পর্যন্ত কি শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে করেছে শিক্ষা দপ্তর? কখনোই করেনি। এই দুম করে 30 তারিখ থেকে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হলো। এতে করে কি গত বছর প্রায় 2 মাস গরমের ছুটি বর্ধিত ছিল, আবারও এবছর প্রায় অনির্দিষ্টকালের জন্য এখন 30 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে। এ করে কি ছাত্রছাত্রীকে উপযুক্ত শিক্ষাটা আমরা দিতে পারবো? যে মিড ডে মিলের উপর নির্ভর করে তাদের। আপনার কাছে যে প্রশ্ন নিয়ে আমি যাবো, যে এই যে চন্দন বাবু বলছেন যে এখন স্কুল চলবে কি করে, আগে থেকে কেন কোনো সতর্কতা দেওয়া হলো না, সেখানে স্কুল চালানোটাই একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনার স্কুলে কি সমস্যা এই মুহূর্তে? আমার স্কুলে 4 জন শিক্ষক এবং গ্রুপ সি 1 জন, গ্রুপ ডি 1 জন, টোটাল 6 জন কর্মী চলে গেলেন। বিশেষ করে আমার বিদ্যালয়ে ক্লার্ক 0, গ্রুপ সি 0 এবং গ্রুপ ডি 0। আজ থেকে আমাকে ঘরের দরজা, তালা, অফিস আমাকেই খুলতে হলো। যেহেতু আমার মাইনরিটি এলাকা এবং তপশিলি জাতি উপজাতি এলাকা, প্রচুর
প্রকল্পের কাজ ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মাইনরিটি, ওয়েসিস, কন্যাশ্রী, এ বাদেও স্বামী বিবেকানন্দ, এই যে প্রকল্পগুলো কাজ, সবুজ সাথী, সমস্ত ক্লার্কহীন একটা বিদ্যালয়ে আমি পরিণত হলাম। অর্থাৎ আমার গীতা পাঠ থেকে, চণ্ডী পাঠ থেকে আমার জুতো সেলাই আজ থেকে শুরু হয়ে গেল, এবং স্কুলের তালা চাবিটাও খুলতে হচ্ছে। আমাকে অডিট রিপোর্ট চলে আসে, অডিটের মধ্যেই করতে হবে। কি করে করব? আমি তো মানে একটা ভীষণ দুরবস্থার মধ্যে আছি। আর আমার বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক শূন্য হয়ে গেলেন। দুইজন ছিলেন, দুজনে গেলেন, ভূগোলের একজন গেলেন, বাংলার একজন গেলেন। সবচেয়ে কঠিন অবস্থা আমার সায়েন্সের এমনি শিক্ষক চলে, মানে ট্রান্সফার যখন হয়ে গেল উচ্চশ্রীতে, তখন সায়েন্সের ওরা 5 জন চলে গিয়েছিল। তারপরে সায়েন্সের এখন মাত্র একজন রয়েছেন ফিজিক্সের, একজন হচ্ছে অঙ্কের। এত বড় একটা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ক্লার্কহীন এবং গ্রুপ ডিহীন একটা বিদ্যালয়ে আমি কি করে চালাবো আমি ভেবেই পাচ্ছি না। এবং বিদ্যালয়ের আমার একটা যে এই দায়িত্ব পেয়েছি সেই 3 বছর হলো, তারপরের থেকে উচ্চশ্রীতে শিক্ষক চলে যাওয়া, এটা একটা আমার বিদ্যালয়ে বিশেষ করে আমি কিছু পাইনি, একজন টিচারও পাইনি। তো উচ্চশ্রীতে 21 সালে যাওয়ার পর এই যে গতকাল যে রায় বেরোলো, তাতে আরও শূন্য হয়ে গেল। আমার শিক্ষক সংখ্যা থাকার কথা 33, আমি হয়ে গেলাম 16। এখন 16 জন শিক্ষক, আমার ছাত্র সংখ্যা 1200-এর উপর, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমি ভেবেই পাচ্ছি না কি করে আমার এই প্রাণের বিদ্যালয়, আমার একান্ত ভালোবাসার জায়গাটাকে আমি কি করে সামলাবো। অভিভাবক ছাত্রদের কি করে আমি পঠন পাঠন, বিশেষ করে ছাত্রছাত্রীদের প্রতি যে আমার দায়বদ্ধতা একজন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে কি করব, আমি এখন একটা খুব দুশ্চিন্তাগ্রস্ত পড়ে রয়েছি। যারা সহকর্মী চলে গেলেন, এরা আমরা তো নিজেরাও জানতাম না যে এরা কী করে মানে যাবে কি আমরা জানতাম না। এই রকম পরিস্থিতিতে আমার বিদ্যালয়ে এখন যত সরকারি প্রকল্প চলছে, সরকার চালাচ্ছেন, এর জন্য আমার ক্লার্ক অবশ্যই দরকার। এবং ভালো হয় অনলাইনে যত কাজ হয় এখন, হ্যাঁ, ফর্ম ফিল আপ থেকে রেজিস্ট্রেশন থেকে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, এর জন্য একজন আইসিটি বা এরকম কম্পিউটার জানা লোক মানে শিক্ষক আমার খুব দরকার। এবং পঠন পাঠনের সুস্থতার জন্য বাবু আমরা বুঝলাম যে কি ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে এই মুহূর্তে। আপাতত ধন্যবাদ কমলবাবু আপনাকে, এবং চন্দনবাবু আপনাকেও ধন্যবাদ। কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা। এখানে একজন জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন, তিনিও কার্যত তার চাকরি চলে গিয়েছে, অর্থাৎ জীবন বিজ্ঞানের কোনো শিক্ষক স্কুলে নেই। এরকমই অবস্থা জেলার বিভিন্ন স্কুলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে সেখানে স্কুল চলবে কি করে, এক একটা বিষয়ের শিক্ষকই নেই সেখানে। এই সুপ্রিম রায়ের পর বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই স্কুলে এসেছিলেন শিক্ষক অশিক্ষক কর্মীরা, কিন্তু হঠাৎই সুপ্রিম রায়ে যেভাবে চাকরি চলে গেল তাদের, সেখানে স্কুল চলবে কি করে, ভবিষ্যৎ কি হবে ছাত্রছাত্রীদের, তা নিয়েই কিন্তু আতান্তরে প্রধান শিক্ষকরা। এবার বেঙ্গল লাইনের যে বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর, এবং তার জেরে কিন্তু একেবারে শিক্ষক অশিক্ষক কর্মীদের দিশেহারা অবস্থা। টিচার্স রুমে কার্যত কান্নার রোল আমরা গতকাল দেখেছি, এবং বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা তারা তাদের সংসার চালাবেন কি করে, পরিবারকে এগিয়ে নিয়ে যাবেন কি করে, তা নিয়ে কিন্তু আতান্তরে। আমরা বিরতির পর নজর রাখবো চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের দিকে, সেখানেও কিন্তু সেই একই পরিস্থিতি, চাকরিহারা 7 জন বিপাকের স্কুল। এই শুনেই আমরা ফিরবো বেঙ্গল লাইনে একটা বিরতির পর, ফিরছি সঙ্গে। বেঙ্গল লাইনের এবার বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, নদিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানেও কিন্তু 7 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে সুপ্রিম রায়ে।
কার্যত দিশেহারা তারা। বিপাকে স্কুল, চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠে চাকরি হারার সাত। আমরা নদিয়ার ছবিতে নজর রেখেছি, সেখানে চাকদহ বালিকা বিদ্যাপীঠে 30 জন শিক্ষার্থীর মধ্যে চাকরি বাতিল হয়েছে 7 জনের। কার্যত দিশেহারা অবস্থা। তারা কি করবেন, তারা কিভাবে নিজেদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবেন, কার্যত দিশেহারা অবস্থা তাদের। আর এরই পাশাপাশি স্কুল তারা কিভাবে চলবে, স্কুল কর্তৃপক্ষ তারাও ভাবছেন যে স্কুলকে কিভাবে তারা চালাবেন। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, আমরা গতকাল থেকেই দেখছি যে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলের ছবি, সেখানে বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি চলে গিয়েছে এই সুপ্রিম রায়ের পর। তারা কি বলছেন সুমন, যদি আমি চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের অবস্থাটা জানতে চাই? দেখো, একদমই সেটা হচ্ছে যে গতকালকে সকালবেলার ওই ঘটনা, ওই রায় শোনার পর এই চাকদা যে পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ, সেখানে 2000 কিন্তু ছাত্রী সংখ্যা এবং সেখানে 30 জন শিক্ষিকা রয়েছেন, প্যারা টিচার মিলিয়ে বা পার্মানেন্ট টিচার মিলিয়ে। সেখানে 7 জনের কিন্তু এই যে রায়, সেই রায় কিন্তু তারা চাকরি হারালেন। আর এই 7 জন চাকরি হারানোর পর পরীক্ষা শুরু হয়েছে, আজকে থেকে তাদের পরীক্ষা শুরু হয়েছে। সেক্ষেত্রে 7 জন দিদিমণি অনুপস্থিত যদি থাকেন, তো সেক্ষেত্রে স্কুল পরিচালনা করা কিন্তু সত্যি সমস্যার। এবং এত ছাত্রীকে ট্যাকেল করা, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নেওয়া, ফার্স্ট সেমিস্টারের এখন সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়ে গেছে, সেই সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে, এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষা সেগুলোকে নেওয়া একটা কিন্তু সমস্যার মধ্যে স্কুল পরিচালনা রয়েছে। এবং বিশেষ করে প্রথম দিকে আমরা কথা বলছিলাম শিক্ষিকাদের সঙ্গে, এবং তারা বলছিলেন যে সত্যি একটা সমস্যার মধ্যে কি করে সামনের দিনে স্কুল তারা পরিচালনা করবেন। এবং তাদের একটা জিনিস খারাপও লাগে, সহকর্মী তারা কিন্তু যোগ্য ছিলেন, এমনটা কিন্তু আমাদের জানিয়েছেন ওই প্রধান শিক্ষিকা তন্দ্রা ম্যাডাম, যে তারা কিন্তু যোগ্য ছিলেন। স্বভাবতই এখন তাদের এই যে রায় বেরিয়েছে, সেই রায় তাদের চাকরি গিয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরকারিভাবে তাদের কাছে কোনো নোটিশ আসেনি, কিন্তু তারা আজকে অনুপস্থিত ছিলেন ওই 7 জন শিক্ষিকা, যার কারণে কিন্তু যথেষ্টই স্কুল পরিচালনার ক্ষেত্রে, পঠন পাঠনের ক্ষেত্রে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। এবং এই সমস্যা কিন্তু আগামী দিনে বাড়বে, যতদিন না আবারও ওই শূন্যস্থানটা পূরণ হচ্ছে। তো সেক্ষেত্রে একদিকে চাকরি হারিয়েছেন শিক্ষিকারা এবং সহকর্মীরা, তারাও যথেষ্ট মর্মাহত এই বিষয়টি। পাশাপাশি স্কুল পরিচালনার ক্ষেত্রে এই এত ছাত্রীকে একটা ট্যাকেল করা, তাদের দেখভাল করা, পড়াশোনা, পরীক্ষা, এই সমস্ত কিন্তু একটা যথেষ্ট বিপাকে রয়েছে স্কুল কর্তৃপক্ষ। এবং আজকে কিন্তু সেই চিত্রটাই আমরা দেখলাম যে সকাল থেকে পরীক্ষা শুরু হওয়ার শিক্ষিকাদের দরকার পড়ে না, সেখানে অশিক্ষক কর্মীদেরও দরকার পড়ে। দৈনন্দিন স্কুল পরিচালনার জন্য অশিক্ষক কর্মীদেরও প্রয়োজনীয়তা থাকে, এবং সেখানে দাঁড়িয়ে তারাও আতান্তরে পড়েছেন। স্কুল পরিচালন সমিতি তারা বিপদে পড়েছেন, স্কুল চালাবেন কি করে, কিভাবে খাতা দেখানো হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতাও বা কাদেরকে দিয়ে দেখাবেন, সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে সুমন। একদমই স্বভাবতই, কারণ এই যে যেখানে দেখা গেল যে এই যে 25,752 জন যাদের চাকরি গেল, সেখানে শিক্ষক অশিক্ষক কর্মী রয়েছেন। এই যে শিক্ষক যারা শিক্ষিকা যাদের চাকরি তারা হারা হলেন, তারা কিন্তু এই যে শিক্ষাবর্ষে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার তোমায় আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। অন্যদিকে বীরভূমের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বেঙ্গল পরবর্তী ইস্যু বীরভূম, এবং সেখানে বীরভূমের কি ছবি উঠে আসছে, কীর্ণাহারের যে ছবি উঠে আসছে এই মুহূর্তে শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে, সেই উচ্চ বিদ্যালয়েও কিন্তু সেই একই ছবি, 3 জন শিক্ষক এবং 1 জন ক্লার্কের চাকরি চলে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। কীর্ণাহার উচ্চ বিদ্যাপীঠের শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কি ছবি উঠে আসছে সুজিত? দেখো সানন্দ, এখনো পর্যন্ত যেটুকু খবর, এই যে প্যানেল বাতিলের ঘটনায় বীরভূমের বিভিন্ন স্কুলের সমস্যায় পড়েছেন সেই স্কুল পরিচালন কমিটি এবং সেই সঙ্গে স্কুলের যে প্রধান শিক্ষক শিক্ষিকা যে তারা রয়েছেন। বিভিন্ন সময়ে যেভাবে তারা স্কুল চালান, তাতে শিক্ষক এখানে অ্যাবসেন্ট হয়ে যাওয়ার জন্য অনেকটাই সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় কীর্ণাহারে। সেখানে শিক্ষিকা জানিয়েছেন, প্রধান শিক্ষিকা, তাদের 38 জন শিক্ষক রয়েছেন, কিন্তু তাদের মধ্যে 3 জন এখনো পর্যন্ত এই বাতিল লিস্টে রয়েছে এবং 1 জন ক্লার্ক
যার ফলে ক্লাস নিতে অসুবিধা শুরু হয়ে গেছে আজ থেকেই। যদিও গতকাল এই ঘটনা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তারা স্কুলে আসেননি, কিন্তু আজকে এই শুক্রবার থেকে তারা না আসবেন না, কিন্তু কোনোভাবে তারা মেল এখনো পাননি, কিন্তু খোঁজ খবর পেয়েছেন যে এই শিক্ষকরা রয়েছেন, তার মধ্যে 3 জন শিক্ষক, যার ফলে প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে স্কুল পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হবে, কারণ তাদের স্কুল উচ্চ বিদ্যালয়, যার ফলে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, যার ফলে সেখানে একটা সিস্টেমে পড়তে চলেছে, আরো সংকট বাড়তে চলেছে, অর্থাৎ একটা তীব্র সংকট তৈরি হতে চলেছে শিক্ষা ব্যবস্থায়। আপাতত ধন্যবাদ সুজিত তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। বেঙ্গল লাইনের এবার যে পরবর্তী ইস্যুর দিকে আমরা নজর রাখবো, বিরতির পর চাকরি বাতিলে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা, তুলকালাম কোচবিহার। কোচবিহারে তৃণমূল বিজেপির সংঘর্ষ, চাকরি বাতিল ইস্যুতে আমরা এই ইস্যু নিয়ে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, কোচবিহারে তৃণমূল বিজেপির সংঘর্ষ। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, কোচবিহারে তৃণমূল বিজেপি সংঘর্ষ, চাকরি বাতিল ইস্যুতে কোচবিহারে তৃণমূল বিজেপি সংঘর্ষ। চাকরি বাতিলে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা, তুলকালাম কোচবিহার। চাকরি বাতিল ইস্যুতে তৃণমূলের প্রতিবাদ মিছিল ছিল এবং অন্যদিকে বিজেপির যুব মোর্চারও একটি মিছিল ছিল এবং সেখানে আমরা দেখেছি যে কোচবিহারে তা নিয়েই কিন্তু তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি। কোচবিহার অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। চাকরি বাতিল ইস্যুতে কিন্তু আবারও মাঠে ময়দানে শাসক বিরোধী তরজা। যে ছবি উঠে এসছে কোচবিহারে, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। একেবারে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। চাকরি বাতিল ইস্যুতে দুপক্ষই কিন্তু মিছিল বের করে এবং তা নিয়ে কিন্তু উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের প্রতিবাদ মিছিল, চাকরি বাতিল ইস্যুতে তৃণমূলের প্রতিবাদ মিছিল বেরোয় এবং সেই মিছিল শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু তৃণমূলের কিছু সমর্থক তারা যে সময় মিছিল শেষ করে তারপরেই কিন্তু বিজেপির যুব মোর্চার একটি মিছিল ছিল, পূর্ব ঘোষিতই ছিল এই মিছিল এবং সে সময় কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, প্রথমেই জানতে চাইবো যে এভাবে সুপ্রিম রায় আমরা দেখেছি গতকাল চাকরি বাতিল ইস্যু এবং তারপরে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে যে মাঠে ময়দানে শাসক বিরোধী তরজা। কোচবিহারে যে ছবি আমরা দেখলাম, দেখো যেটা হচ্ছে আজকে যেটা কোচবিহার জেলায় কিন্তু দেখা যায় যে আজকে দুপুর নাগাদ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কিন্তু মিছিল বের করা হয়। সেই মিছিল কার্যত সেখানে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএফআই এর যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ এবং পাশাপাশি ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ এই যে 26,000 যে শিক্ষক যাদের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, সেই ঘটনার প্রতিবাদ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটি মিছিল বের করা হয়। সেই মিছিল শেষ করে যখন তৃণমূল কর্মী যারা সমর্থক রয়েছে তারা যখন বাড়ি ফিরছিল, সেই সময় কিন্তু দেখা যায় যে বিজেপির পক্ষ থেকে বিজেপির যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় থেকে কিন্তু বিজেপি যে যুব মোর্চা রয়েছে, যুব মোর্চার পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল মিছিল এবং পথ অবরোধ, যখনই বিজেপির দলীয় কার্যালয় থেকে সেই মিছিল বের করা হয় সেই সময় কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা বাড়ি ফিরছিল তাদের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায় এবং এর পরেই কিন্তু এই যে সংঘর্ষের ঘটনা, এই বিজেপির তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিল তারা কিন্তু সেই গাড়ির থেকে নেমে রীতিমতো কিন্তু বিজেপির যারা যুব মোর্চার যারা ছিল তাদের উপর হামলা চালায় এবং সেখানে কিন্তু উভয় পক্ষেই কিন্তু পরবর্তী দেখা যায় বিজেপির পক্ষ থেকেও ঢিল ছোড়া হয়, তৃণমূলের পক্ষ থেকেও ঢিল ছোড়া হয়। আর পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত থাকলেও নিয়ন্ত্রণ করতে কার্যত কিন্তু ব্যর্থ হয়, কারণ বিজেপির পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে যে মিছিল বের করা হচ্ছিল সেই সময় কিন্তু সেখানে তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের দেখাবো যে কোচবিহারে কি মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। একেবারে শাসক বিরোধী তরজা, একেবারে ময়দানে নেমে পড়েছে এই সুপ্রিম কোর্টে রায়ের পরে শাসক বিরোধী উভয় পক্ষই।
সংঘর্ষের যে পরিস্থিতি আমরা দেখলাম, একেবারে উত্তপ্ত পরিস্থিতি, কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, হীরক, ঠিক কি কারণ? দেখো, এই যে কোচবিহারে যে আজকের যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনাকে কিন্তু বলা যেতে পারে যখন এই যে যুব মোর্চার কর্মীরা যখন পার্টি সেই সময় আকস্মিকভাবে কিন্তু এই যে তৃণমূলের যারা কর্মী তারা সেদিকে বাসে করে ফিরছিল, সেই এই যে ঘটনা সেখানে পৌঁছায়, সেখানে পুলিশের অ্যারেস্টমেন্ট নিয়ে আমি বলবো যে পুলিশের যে অ্যারেস্টমেন্ট, কার্যত পর্যাপ্ত অ্যারেস্টমেন্ট না থাকার কারণেই কিন্তু এই ধরনের এই যে ঘটনা ঘটেছে। কারণ যে পরিমাণ পুলিশ ছিল যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঢিল ছোড়া শুরু হয় এবং বিজেপি সেখানে সেই পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যে কিন্তু পর্যাপ্ত, দেখো এই যে পুলিশ প্রশাসন সেই যথেষ্ট ফোর্স সেখানে কম ছিল, কম থাকার কারণে না এই যে বিশাল এই যে পাথর ছোড়া এবং এই ঘটনায় কিন্তু যেমন তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছে, পাশাপাশি কিন্তু বিজেপিরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এই ঘটনার পরেই কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, অতিরিক্ত পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনেন। তবে এই যে ঘটনা, এই ঘটনার পর কিন্তু বিজেপির পক্ষ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তারা হামলা চালিয়েছে, অন্যদিকে কিন্তু যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা যখন বাড়ি ফিরছিল সেই সময় বিজেপির পার্টি অফিস থেকে তাদের উপর হামলা চালানো হয়। একদিকে যেমন বিজেপির অভিযোগ, পাল্টা তৃণমূলের অভিযোগ, সব মিলিয়ে কিন্তু এই যে আজকে কুচবিহারের যে এই যে চাকরি বাতিল, যে 26,000 চাকরি বাতিলের যে সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরে যে কর্মসূচি তৃণমূল এবং বিজেপির, সেই পরবর্তীতে কিন্তু দেখা যায় যে এই যে সংঘর্ষের ঘটনা এবং উত্তাল হয়ে ওঠে কিন্তু কোচবিহার। হীরক, এখানে প্রশ্ন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এর সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই, সেখানে দাঁড়িয়ে এরকম একটা সংঘর্ষের ঘটনা আমরা দেখছি অহরহ। এই সুপ্রিম রায় নিয়ে কিন্তু নেতা নেত্রীদের মন্তব্য আমরা দেখছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং বলছেন যে কোর্টকে সম্মান রেখেই তিনি এই রায় মানেন না। তারই কি প্রভাব পড়লো আজকে, যেভাবে আমরা শাসক বিরোধী তরজা দেখলাম, মাঠে ময়দানে দেখলাম শাসক বিরোধী তরজা? দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু গতকালকেই কিন্তু বলেছেন যে যারা এই যে 26,000 যারা চাকরি হারিয়েছে তাদের কিন্তু পাশে থাকবেন এবং 7 তারিখেও কিন্তু তিনি সেই তাদের যে সমাবেশ রয়েছে সেখানে উপস্থিত হবেন। এবং এই যে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও কিন্তু দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয় এবং পাশাপাশি কিন্তু যে কর্মসূচি একদম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ যে চাকরি হারালো এতক্ষণ এর জন্য দায়ী কারা, অর্থাৎ চাকরি নিয়োগ কারা করেছে, কারা টাকা নিয়েছে, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর তদন্তের দাবিতেই কিন্তু। হীরক, তুমি সঙ্গে থাকো। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন এই ঘটনার সাপেক্ষে শোনাবো আপনাদের। তারা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের উপর তারা হামলা চালিয়েছে, রানার মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপির গুন্ডা বাহিনী। আমরা বিজেপির গুন্ডা বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি তোমাদের দম থাকে, সাহস থাকে, তৃণমূল ছাত্র পরিষদের সাথে লড়াই করে দেখাও, আমরা বুঝিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দূর, তোমরা তৃণমূল ছাত্র পরিষদের সাথে আগে লড়াই করো। তোমাদের যেখানে সুপ্রিম রায়ে কার্যত দিশেহারা অবস্থা শিক্ষক অশিক্ষক কর্মীদের, তারা বুঝতে পারছেন না যে তারা এই মুহূর্তে কি করবেন, ভবিষ্যতে তারা কিভাবে চলবেন বা কিভাবে পরিবারকে চালাবেন, সেখানে শাসক বিরোধী তরজা উঠে আসছে। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে কোচবিহারে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। এবং এই মুহূর্তে বিজেপির তরফেই বা কি বলা হচ্ছে এই ঘটনার সাপেক্ষে শোনাবো আপনাদের। গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল, এই কারণ হচ্ছে গতকাল আমাদের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়, চাকরি চলে যায়। এবং সেই জন্য যখন আমরা শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ মিছিল যখন আমরা বের করি দিয়ে, তখন তৃণমূলের কিছু সন্ত্রাসীরা যারা এখান থেকে অতর্কিতভাবে এসে আমাদের পার্টির কাছে হামলা করে এবং আমরা যাতে এই প্রতিবাদ করতে না পারি এবং এই শিক্ষাকর্মী যারা আছেন তাদের পাশে দাঁড়াতে না পারি, তার জন্য তারা আমাদের পার্টির কাছে হামলা করে এবং আমাদের উপরে, আমাদের সব নেতা যারা ছিল কর্মী তাদের উপরে হামলা করে। অনেকের মাথা ফেটে গেছে। আপনার নাম সমীর রায়, কি দায়িত্ব আছেন? হীরক, শাসক বিরোধী
তারা নিজেদের শক্তি দেখাতে রাস্তায় নেমে পড়েছে, যেখানে এতগুলো মানুষের চাকরি চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে, স্কুল কিভাবে চালাবেন সেখানে ভাবছেন স্কুলের হেডমাস্টাররা, ভবিষ্যতে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ কি হবে সেখানে শাসক বিরোধী তরজা চলছে। তারা তাদের শক্তি দেখানোর জন্য ময়দানে নেমে পড়েছে। কোচবিহারে এরমই দেখলাম আমরা। হীরক, দেখো একদম কোচবিহার জেলায় যে আজকের যে চিত্র দেখা গেল, যে গতকালকে যে সুপ্রিম কোর্টের রায়, সেই সুপ্রিম কোর্টের রায়ের পরেই কিন্তু 26,000 যারা শিক্ষক এবং শিক্ষা কর্মী তারা কিন্তু চাকরি হারিয়েছে। এবং সেই জায়গা থেকে যেমন সমবেদনার একটা বিষয় রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্বরা তাদের সমবেদনা জানাচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে সকলেই। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস, যেটা কার্যত সুপ্রিম কোর্টের এই রায়কে কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে এবং বিভিন্ন ধরনের যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আগামী দিনে তাদের পাশে দাঁড়াবে, এবং একই দিকে বিরোধীরা যে যারা কেস করেছে, মামলা করেছিল, সেই তাদেরও বিরুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে জেলায় জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেসে একই সুরে কিন্তু তারা আন্দোলন শুরু করেছে। তবে বিজেপির পক্ষ থেকে কিন্তু যেটা করা হচ্ছে, বিজেপির বিভিন্ন সংগঠন, শাখা সংগঠন, তারা কিন্তু এই যে আন্দোলন, সেই আজকের আন্দোলনে কিন্তু তাদের যে দাবি রয়েছে যে চাকরি যাদের গেল এবং তাদের যে চাকরি যারা নিয়োগ করেছে, যারা যাদেরকে টাকা দেওয়া হয়েছে, যে সমস্ত নেতৃত্ব এর সঙ্গে যুক্ত রয়েছে, তাদের শাস্তি হচ্ছে না কেন? তারা কেন সাধারণ যারা চাকরি প্রার্থী তারা কেন চাকরি খোয়াবে? তারা কেন শুধু বিপদে পড়বে? যারা চাকরি নিল তাদের বিরুদ্ধে যে আইন অনুযায়ী ব্যবস্থা, সেই জন্যই কিন্তু তারা আজকে বিজেপির পক্ষ থেকে তারা কিন্তু আজকে মাঠে নেমেছে। এবং একদিকে বলা যেতে পারে যে এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল কংগ্রেস যেমন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু এই যে ঘটনাকে কেন্দ্র করে নিজেদের জমি শক্ত করার চেষ্টা করছে। ধন্যবাদ হীরক। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি হীরক রায়। বিজেপি নেত্রী মালতী রাভা রায় কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। আজকে কুচবিহারে আরও একবার প্রমাণ হলো যে গতকাল যে সুপ্রিম কোর্টের রায়ে 25,753 জনের শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন চলছে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সারা পশ্চিমবঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসী। যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, এর আগে আমরা ত্রিপুরায় দেখেছি যে দুর্নীতির জন্য চাকরি গিয়েছে। এবার মমতা ব্যানার্জির 14 বছরে তা প্রমাণ করে দিল যে কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায় আজকে বলছে যে যোগ্য অযোগ্যদের চাকরি গিয়েছে। বারবার বলা হয়েছে যে অযোগ্য এবং যোগ্যর প্রশ্ন কেন আসলো, যে যোগ্যরা। এবার বেঙ্গল আইনের যে ইস্যুতে নজর রাখবো বিরতির পর। বোলপুরে নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে গ্রেফতার 2। নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে অভিযুক্ত 2 এবং ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই ইস্যু নিয়েই আমরা বেঙ্গল লাইনে ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বেঙ্গল আইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে গ্রেফতার করা হলো 2 জনকে। বেঙ্গল আইনের এবার যে ইস্যুতে নজর রাখবো, নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে 2 জনকে গ্রেফতার করা হলো। শান্তিনিকেতন থেকে 2 জনকে গ্রেফতার করলো পুলিশ। একটি রেস্তোরাঁ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় জানা যাচ্ছে আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়েছে। নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্র এবং তাতেই কিন্তু 2 জন অভিযুক্ত ধরা পড়লো, তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, ঠিক কি হয়েছে বিষয়টা? হ্যাঁ দেখো সানন্দা, গত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রের ঘটনা।
সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বা দীর্ঘদিন ধরে এখানে আসা যাওয়া করছিল শান্তিনিকেতন এলাকাতে এবং সেফ জোন হিসেবে ব্যবহার করেছিল এই শান্তিনিকেতনকে। তাই একটি বেসরকারি একটি হোটেলে গিয়ে তারা আশ্রয় নেয়। দীর্ঘদিন ধরে তারা আসতেন এবং যে রেডিও অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সি তারা বলতেন এবং সেই ধরনের জিনিসপত্র পদার্থ তারা বিক্রি করতেন এবং প্রচুর দামে বিক্রি হতো। মানুষকে বোকা বানানোর প্রক্রিয়া চলতো, যার ফলে শান্তিনিকেতন থানার পুলিশ নজরদারি চালিয়ে বিশেষ সূত্রে খবর পেয়ে তারা ভাবা পরমাণু রিসার্চ স্টেশন থেকে সেই পদার্থগুলি পরীক্ষা করানো হয়েছিল। পরবর্তীতে ফেক বলে তারা বলেছিলেন, পুরোটাই ফেক। পুরো বিষয়টি রেডিও পদার্থ বা রেডিও যে অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সি বা সেই ধরনের কোনো পদার্থ নয়, যার ফলে তাদেরকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসা করার জন্য তাদেরকে প্রথমে আনা হয় কিনবো বলে গ্রাহক সেজে। পুলিশ এইভাবে তাকে ধরে এবং দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বাড়ি রাজস্থানের জয়পুর এবং একজনের বাড়ি বিহারে, এবং তারা এখানে এসে দীর্ঘদিন ধরে এখানে তারা নজরদারি চালাচ্ছিলেন কাকে এই ধরনের মানুষকে বিক্রি করা যায় এবং এই প্রচুর পরিমাণে দাম নিয়ে তারা এখান থেকে চলে যেতেন, যার ফলে তাদেরকে গ্রেপ্তার করা গেছে এবং শান্তিনিকেতন থানার পুলিশ আজ বোলপুর মহকুমা আদালতে তুলেছিলেন এবং সেখানে 10 দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার কথা বলেছিলেন, যদিও 7 দিন বোলপুর আদালত তাদেরকে পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করবে আরও কোন কোন তাদের এই ধরনের দুষ্কর্ম রয়েছে বা কত মানুষের তারা ঠকিয়েছিলেন, সমস্ত তাদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলবে, যার ফলে 7 দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে শান্তিনিকেতন থানার পুলিশ। সানন্দা। সুজিত, এই রেডিও অ্যাক্টিভ পদার্থ এগুলো কি কি কাজে লাগে মূলত? দেখো, এই ধরনের বিষয়গুলি যেগুলি সাধারণত বহু মূল্যবান জিনিস যেমন রেডিয়াম সহ সেই ধরনের ধাতব জিনিসপত্র যেগুলি বিভিন্ন বৈজ্ঞানিক কাজে এবং সেই সঙ্গে রকেট তৈরি বা মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিভিন্নভাবে এগুলি কাজে লাগে, যেগুলি সাধারণ মানুষের হিসাবের বাইরে বলা যায়, যার দাম প্রচুর দাম, যেখানে ভারত সরকার বিভিন্নভাবে সেগুলি বিদেশ থেকে নেয় এবং খনিজ দ্রব্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। সেগুলি এই ধরনের লোক বিভিন্ন মানুষকে ভাওতা দিয়ে এবং বেআইনি পথে সেগুলিকে আনছিল, যদিও সেগুলি পুরোটাই নকল, যদিও পরবর্তীতে জানা যায় এই নকলের আশ্রয় করে তারা প্রচুর টাকা মুনাফা করে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন বহুবার এবং শান্তিনিকেতনকেই সেফ জোন হিসেবে ব্যবহার করে সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন। একটি বেসরকারি হোটেলে সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন, যদিও সেই হোটেলটিকে বন্ধ করে দেয় শান্তিনিকেতন থানার পুলিশ। এখনো পর্যন্ত হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ চলছে যে কতদিন ধরে তারা এখানে আসতেন এবং আরো মূলত শান্তিনিকেতন এলাকাতে এগুলি বিক্রি করা হবে এবং এখানে ডিলিং পয়েন্ট করা হয়েছিল। বাইরে থেকে লোকজন আসবেন বা এখানকার লোকজন থাকবেন, সেই মাল দেখবেন এবং তারা এখান থেকে পারচেজ করবেন, যার ফলে এখানে এই শান্তিনিকেতনকে সেফ জোন হিসেবে ব্যবহার করে এই ধরনের ব্যবসার কারবার চলছিল এবং এই ধরনের নকল যে রেডিয়াম বা এই ধরনের জিনিসপত্র রেডিও অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সি, যার ফলে সেগুলি নকল ধরা পড়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সানন্দা। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। তারা রুমে থাকে, পুলিশের সন্দেহ হয় ওরা বোধহয় কিছুর সঙ্গে হয়তো চোরাচালানি করে সঙ্গে যুক্ত হতে পারে, এই সন্দেহে ওরা ওদেরকে ধরে নিয়ে যায়। তারপরে ওরা থানায় নিয়ে গেছে, থানার মতো ইনকোয়ারি করছে সরকারের মধ্যে। আমরা পুলিশ বলেছি যতক্ষণ না ইনকোয়ারি কমপ্লিট হচ্ছে আপনারা 2 দিন হোটেলটা বন্ধ রাখুন। কি সন্দেহে মনে হচ্ছে ধরেছে ওদের? কোনো কথা ম্যাডাম কিছু বলেন নাই, ওরা বলেছেন কতজন ছিল? 3 জন ছিল। কবে থেকে এসেছিল বা কি হয়েছে? পরশু এসেছিল, পরশুই ঘন্টাখানেক পরেই ওনারা নিয়ে চলে গেছেন, 1-2 ঘন্টা হয়তো আমাদের কাছে ছিল, নিয়ে চলে গেছে। বলছে যে সন্দেহবশত নিয়ে গেছে। 3 জন ছিল, 3টে রুম। 3টে রুম আলাদা আলাদা? 3 জন এক একটা রুম। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। আপনারা বাংলার যে কোনো খবরের জন্য প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে। এরপর নেশন টাইম দেখুন পম্পের সঙ্গে।